সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর যে অধ্যায়টি শুরু করেছিলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সে অধ্যায়ের বেশ কিছুটা পার্ট আমরা ক্লাসে আমরা দেখেছি এবং এর আগের ক্লাসে আমরা মূলত বেনজিন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ওই বেনজিনের কিছু একটা পার্ট আমরা আজকে কী করবো, আলোচনা করব। তো এর আগের ক্লাসে বেনজিনের যে গঠন বা বেনজিনের যে আণবিক সংকেত বা যে কেকুলের প্রস্তাবিত যে বেনজিনের গঠন, কেকুলের দ্বারা প্রস্তাবিত আমরা যে বেনজিনের গঠনটি আমরা পেয়েছিলাম এবং সেই বেনজিনের গঠন কাঠামো, তার সংকেত এবং তার কিছু সীমাবদ্ধতা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা কেকুলের প্রস্তাবিত যে বেনজিনের গঠন এবং তার যে মধ্যে যে সীমাবদ্ধতা আমরা পেয়েছিলাম, সেইখান থেকেই আজকে আমরা কি করব, কেকুলের এই গঠন আকৃতির আমরা কি করব, আজকে তার সংশোধনটা আমরা দেখব। তো এর আগের ক্লাসে যেহেতু আমরা কেকুলের প্রস্তাবিত বেনজিনের গঠন কাঠামোটি আমরা দেখেছিলাম এবং সেখানে বেশ কিছু ত্রুটি আমরা পেয়েছিলাম, যার জন্য অনেক কিছু বিক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কি কোনোভাবে সেগুলোকে ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না। তো কেকুলের গঠন আকৃতিতে সংশোধন করে সেটাকে অনেকটা কী করা গেছে, অনেকটাই সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করা গেছে। তো যদি আমরা আজকে কেকুলের গঠনাকৃতির একটু সংশোধনটা আমরা দেখে নিই। তো যেহেতু কেকুলের আগের যে গঠনাকৃতি দেওয়া হয়েছিল তাতে করে কি হয় না, অনেক কিছু রাসায়নিক বিক্রিয়াগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তো এর ফলশ্রুতিতে পরবর্তীকালে কেকুলে তিনি কি করলেন, তার যে ত্রুটিগুলো রয়েছে তিনি সেগুলোকে সংশোধন করে সেগুলোকে তিনি নতুনভাবে কি ব্যাখ্যা করেন। এবং তিনি ব্যাখ্যা কী করেন না, তিনি ব্যাখ্যাটা এইভাবে করেন যে বেনজিনের গঠনে যে কার্বন এবং কার্বনের মধ্যে যে দ্বিবন্ধনটি রয়েছে, অর্থাৎ আমরা আগের দিন তো বেনজিনের স্ট্রাকচার দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম যে কার্বন কার্বন পরমাণুর মধ্যে কি রয়েছে, দ্বিবন্ধন রয়েছে। তো এই যে দ্বিবন্ধনটি রয়েছে সেই দ্বিবন্ধনটি কি স্থির নয়। তাহলে কি হয় না, দুটি কার্বন পরমাণুর মধ্যে এই যে দ্বিবন্ধনটি রয়েছে এটা কি হয়, সর্বদা বিচরণশীল অবস্থায় থাকে। তো কীরকমভাবে বিচরণশীল অবস্থা থাকে, যেটা আমরা অলরেডি কোথায় পড়ে এসেছি, আমরা রেজোন্যান্সে আমরা এটি অলরেডি পড়ে এসেছি। তো আমরা যদি বেনজিনের গঠন কাঠামোটা আরেকবার দেখে নিই, কেকুলের দ্বারা প্রস্তাবিত বেনজিনের গঠন কাঠামো, তাহলে সেটা কীরকম ছিল, কার্বন 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 কার্বন, তাহলে এইরকম কি ছিল, ডাবল বন্ড, তারপর ছিল সিঙ্গেল বন্ড, তারপর ছিল ডাবল বন্ড, তারপর ছিল সিঙ্গেল বন্ড, তারপর ছিল ডাবল বন্ড, তারপর কি ছিল, সিঙ্গেল বন্ড। তাহলে এইভাবে কোথাও কার্বন কার্বনের মধ্যে কি সিঙ্গেল বন্ড, কখনো ডাবল বন্ড রয়েছিল, সেটা আমরা কেকুলে প্রস্তাবিত গঠনে দেখেছিলাম। তো পরবর্তীকালে কেকুলে কি ব্যাখ্যা করলেন না, এই যে দ্বিতীয় বন্ধনগুলো রয়েছে, দ্বিতীয় বন্ধনগুলো স্থির নয়। অর্থাৎ আমরা যদি এই কার্বনটাকে 1 নম্বর কার্বন দিই, 1 2 3 4 5 6, তাহলে দেখো 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের মধ্যে দ্বিতীয় বন্ধন রয়েছে, 3 নম্বর এবং 4 নম্বর মধ্যে দ্বিতীয় বন্ধন রয়েছে, অর্থাৎ 2 এবং 3-এর মধ্যে কি রয়েছে, সিঙ্গেল বন্ড রয়েছে। কেকুলে কি বিজ্ঞানী কেকুলে কি বললেন না, এইরকমভাবে যে দ্বিতীয় বন্ধনে যে কেবলমাত্র 1 এবং 2 নম্বর কার্বনের মধ্যেই থাকবে এমনটা নয়। এই যে দ্বিতীয় বন্ধনটা এটা কি হবে, এটাই বিচরণশীল হতে পারে। অর্থাৎ এই বন্ধনটা বিচরণ করে 2 এবং 3-এর মধ্যে আসতে পারে, 3-4-এর মধ্যে যে দ্বিতীয় বন্ধনটা সেটা কি হতে পারে, 4 এবং 5-এর মধ্যে আসতে পারে। আবার 5 এবং 6-এর মধ্যে যে দ্বিতীয় বন্ধনটা রয়েছে সেটা কি হতে পারে, 1 এবং 6-এর মধ্যে আসতে পারে। তার মানে কি না, এইরকম দ্বিতীয় বন্ধনগুলো কী করতে পারে, বিচরণশীল অবস্থায় থাকে। তারা কি করবে না, যে দ্বিতীয় বন্ধনের যে অবস্থান সেটা কিন্তু কী হবে, পরিবর্তন আসবে। এখন দেখো দ্বিতীয় বন্ধন এটা কি ছিল, 1 নম্বর কার্বন, এটা 2 3 4 5
6। তাহলে এখন দ্বিতীয় বন্ধনটা কার কার মধ্যে হবে? 2 এবং 3-এর মধ্যে হবে, অর্থাৎ এইখানে দ্বিতীয় বন্ধন আসবে। 3 আর 4-এর মধ্যে কী রয়েছে? সিঙ্গেল বন্ড। 4 এবং 5-এর মধ্যে কী আছে? 4 এবং 5-এর মধ্যে হবে ডাবল বন্ড। একইভাবে 5 এবং 6-এর মধ্যে আগে ছিল ডাবল বন্ড, এখন দেখো কী হবে? সিঙ্গেল বন্ড। এইরকমভাবে 1 এবং 6-এর মধ্যে এখন কী হবে? ডাবল বন্ড, এবং 1 এবং 2-এর মধ্যে কী হবে? এখন সিঙ্গেল বন্ড। তাহলে এইভাবে যে দ্বিতীয় বন্ধনটা রয়েছে সেটা কী হলো? তাহলে আমরা দু ধরনের এরকমের গঠন কাঠামো আমরা পেলাম। তাহলে এগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করব? এবং অবশ্যই এখানে হাইড্রোজেনগুলো থাকবে, কার্বনের সঙ্গে অবশ্যই হাইড্রোজেন রয়েছে। তাহলে এইরকমভাবে বেঞ্জিনের যে গঠন কাঠামোর মধ্যে যে দ্বিতীয় বন্ধনের অবস্থান ছিল সেটা কিন্তু নির্দিষ্ট থাকে না, সেটা সবসময় কী থাকে? সেটা সবসময় বিচরণশীল অবস্থায় থাকে। তাহলে যদি এই গঠনগুলোকে যদি আমরা রেখা বন্ধনের সংকেত দ্বারা প্রকাশ করি বেঞ্জিনের গঠন কাঠামোটিকে, তাহলে আমরা নিশ্চয়ই এইভাবে আমরা সেটিকে দেখাতে পারি। তাহলে নিশ্চয়ই এই বন্ধনগুলোর কী হবে? অবস্থানের পরিবর্তন আসবে। তাহলে দেখো দ্বিতীয় বন্ধনের কিন্তু অবস্থানে কী হয়েছে? পরিবর্তন এসছে। তাহলে এইরকমভাবে যে আমরা গঠন আকৃতি দুটো পেলাম, অর্থাৎ আমরা এর অনেক আগেই আমরা রেজোন্যান্সে সেগুলো আমরা দেখে এসেছি, তাই তো? রেজোন্যান্সের মাধ্যমে কি হয়? যে পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো ছিল তার ডিলগোলাইজেশনের মাধ্যমে কি হয়? এইভাবে সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক একই ঘটনাটাকে ব্যাখ্যা করলো কে? বিজ্ঞানী কেকুলে। এবং তিনি কি বললেন? না, এইরকমভাবে দ্বিবন্ধনটা এক জায়গায় স্থির থাকে না, সেটা কি থাকে? সবসময় এটা কি বিচরণশীল অবস্থায় থাকে, অর্থাৎ কার্বন কার্বন পরমাণুগুলোর মধ্যে সবসময় অবস্থান পরিবর্তন করতে থাকে। তো তাহলে এই যে কার্বন কার্বনের মধ্যে কি রয়েছে? না, কোনো এক সময় কি সিঙ্গেল বন্ড, আবার ওই কার্বন পরমাণুর মধ্যে কি ওই সময় কোনো একটা সময় পরে সেটা কি হয়েছে? ডাবল বন্ড হয়েছে। অর্থাৎ এই যে বন্ধনগুলো, এই বন্ধনগুলো না পুরোপুরি এক কথা কি ডাবল বন্ড, না পুরোপুরি কি সিঙ্গেল বন্ড। কারণ যেটা সিঙ্গেল বন্ড ছিল সেটা একবার ডাবল বন্ড, আবার যেটা ডাবল বন্ড ছিল সেটা কি হয়েছে? পরবর্তীকালে সিঙ্গেল বন্ড। এবং এই প্রক্রিয়াটা কি হয়েছে? অনবরত চলতেই আছে। তার মানে এই যে দুটো গঠন কাঠামো রয়েছে বা গঠন আকৃতি রয়েছে সেটা সবসময় কী থাকে? এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। তো এই যে দুটো গঠন কাঠামো আমরা পেলাম, এই দুটো গঠন কাঠামো কি? এই দুটো গঠন কাঠামো অবশ্যই কি দুটো সমতুল্য গঠন কাঠামো, এবং এদের মধ্যে কি রয়েছে? একটা গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। তো এই ধারণাটি কে দেন? পরবর্তীকালে বিজ্ঞানী কেকুলে এই ধারণাটি দেন, এবং কেকুলের এই মতবাদকে কি বলা হয়? দোদুল্যমান তত্ত্ব বলা হয়। দোদুল্যমান তত্ত্ব বলা হয়। তো এই তত্ত্ব অনুযায়ী এর আগের ক্লাসে আমরা যে দুটো আইসোমার দেখেছিলাম, তো সেই দুটো আইসোমার, তাহলে সেই দুটো আইসোমার কি? না, দুটো আইসোমার অবশ্যই সেটা কি একই আইসোমার হওয়া উচিত। তাহলে এইরকমভাবে আমরা দুটো আইসোমার দেখেছিলাম। তাহলে এই এখন যদি আমরা বন্ধনটাকে অবস্থানটাকে পরিবর্তন করি, তাহলে এখন হ্যালোজেন মৌলের পরমাণুগুলো যদি আমরা এইখানে দেখাই, তাহলে দেখো এই যে যৌগটা রয়েছে, যেহেতু দুটো গঠনই কি সমতুল্য গঠন কাঠামো, তার মানে আমরা বলতে পারি যে এইরকমভাবে যে দ্বিবন্ধনগুলো অবস্থানের পরিবর্তন হচ্ছে, তার জন্য এই যে গঠন কাঠামো আর এই যে গঠন কাঠামো, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ দুটোই কি সমতুল্য গঠন। অর্থাৎ কি এই দুটো যৌগকে একটাই যৌগকে নির্দেশ করে। এইভাবে কি হয় না, কি করে যে দোদুল্যমান তত্ত্ব তার সাহায্যে কি হয় না, অনেক কিছু জিনিসগুলোকে আমরা কি করতে পারি? ব্যাখ্যা দিতে পারি। কিন্তু বেঞ্জিনে উপস্থিত এই যে দ্বিবন্ধন রয়েছে, এই দ্বিবন্ধনের দ্রুত বিক্রিয়ার প্রতি কি? দ্রুত বিক্রিয়ার প্রতি এদের নিষ্ক্রিয়তা রয়েছে, অর্থাৎ এরা দ্রুত বিক্রিয়া দেখাতে চায় না। বা অ্যালিফেটিক যে অ্যালকিন এবং অ্যালকাইন যৌগগুলো রয়েছে, তারা যে ধরনের দ্রুত বিক্রিয়া দেখায়, তারা কিন্তু এই ধরনের বেঞ্জিনের ধরনের দ্রুত বিক্রিয়া দেখায় না। বা বেঞ্জিনের যে অস্বাভাবিক স্থায়িত্ব, অর্থাৎ বেঞ্জিনের স্থায়িত্ব যে অনেকটাই বেশি, সেটাও কিন্তু কি কেকুলের যে দোদুল্যমান তত্ত্ব সেটা সাহায্যে কিন্তু ব্যাখ্যা করা যায় না। পরবর্তীকালে কি এলো? বেঞ্জিনের গঠন সম্পর্কিত কি হলো? আধুনিক ধারণা এলো। এবার আমরা সেই বেঞ্জিনের গঠন সম্পর্কিত আমরা কি পড়ব? বেঞ্জিনের গঠন সম্পর্কিত আমরা
আধুনিক ধারণাটি নিয়ে আমরা আলোচনা করব। কেকুলে দোদরমা তত্ত্বের সাহায্যে বেঞ্জিনের যে দ্বিবন্ধন রয়েছে সেই দ্বিবন্ধন কিনা যৌথ বিক্রিয়ার প্রতি তার নিষ্ক্রিয়তা এবং বেঞ্জিনের স্থায়িত্ব, যেটা কেকুলে যে দোদরমা তত্ত্ব ছিল সেটা ব্যাখ্যা দিতে না পারলেও যে ভ্যালেন্স বন্ড যে তত্ত্ব রয়েছে বা রেজোনেন্স রয়েছে তার সাহায্যে কিন্তু সেগুলোকে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। এবং ভ্যালেন্স বন্ড তত্ত্ব যেহেতু আমরা তো রাসায়নিক বন্ধন আমাদের ছিল ক্লাস 11 এসে রাসায়নিক বন্ধনে আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্ব নিয়ে বেশ কিছু আমরা কিছুটা জেনেছিলাম। তো এইরকমভাবে যে বেঞ্জিনের ক্ষেত্রে যে দুটো আমরা গঠন আকৃতি পেলাম, অর্থাৎ তাহলে এইরকমভাবে যে গতিশীল সাম্যাবস্থা রূপে সেগুলো কী করা যায় না, এইরকমভাবে এই যে সাম্যাবস্থা রূপে সেগুলোকে কিন্তু এইরকমভাবে ভ্যালেন্স বন্ড তত্ত্ব দ্বারা এগুলোকে পৃথক মানে প্রকাশ করা যায় না, কারণ পৃথকভাবে এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ এগুলোকে আমরা আলাদা করে পেতে পারি না। অর্থাৎ এই যে যৌগটা এটাকে আমরা আলাদা করে পেতে পারি না, বা এই যে যৌগটা সেটাকে আমরা আলাদা করে পেতে পারি না। তো সে কারণে প্রকৃতপক্ষে না বেঞ্জিন কি না, বেঞ্জিন হচ্ছে এই যে দুটো গঠন কাঠামো আমরা পেলাম, এই দুটো গঠন কাঠামোর কি একটা সংকর রূপ। অর্থাৎ সংকর রূপ বলতে কি বোঝায় না, বেঞ্জিনের গঠন কাঠামো কিন্তু আমরা এইটাকেও পুরোপুরি বলতে পারবো না, বেঞ্জিনের গঠন কাঠামোটাকে আমরা এইটাকেও পুরোপুরি বলতে পারবো না। তাহলে বেঞ্জিনের গঠন কাঠামো প্রকৃত রূপ কোনটা হবে? তো ভ্যালেন্স বন্ড তত্ত্ব বা রেজোন্যান্স তত্ত্ব সেগুলো কি বলা হচ্ছে না, এগুলো কিন্তু কোনোটাই বেঞ্জিনের প্রকৃত গঠন কাঠামো নয়। তাহলে বেঞ্জিনের গঠন কাঠামো কি করে পাওয়া যাবে না, যদি এই দুটো সমতুল্য গঠন কাঠামো যদি নেওয়া যায়, এদের একটা সংমিশ্রণ রূপ বা এদের একটা কি সংকর রূপ নেওয়া যায়, তাহলে কিন্তু কী হবে, বেঞ্জিনের গঠন কাঠামোটাকে আমরা কী করতে পারবো, ব্যাখ্যা দিতে পারবো। এবং সেটা আমরা কি করে ব্যাখ্যা দিব না, এই দুটো গঠন কাঠামো যদি আমরা মিশিয়ে দিই, তাহলে তার যে সংকর রূপটা আমরা পাবো, মিশ্রণ রূপটা পাবো, সেটাকে আমরা কিভাবে দেখাবো, সেইটাকে আমরা এইভাবে দেখাবো। দেখো এই কার্বনের মধ্যে কি রয়েছে, একবার ডাবল বন্ড রয়েছে, আবার ওই কার্বনের মধ্যে কি রয়েছে, একবার সিঙ্গেল বন্ড। তাহলে এই বন্ধনটা না পুরোপুরি ডাবল বন্ড চরিত্র লাভ করবে, না পুরোপুরি সিঙ্গেল বন্ড চরিত্র লাভ করবে। অতএব এইটাকে আমরা কি দেখাবো, ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের একটা মাঝামাঝি অবস্থা, সেখানে এটাকে আমরা ব্রোকেন লাইন দিয়ে দেখাবো। একইভাবে প্রত্যেকটা কার্বনের মধ্যে যে বন্ধন রয়েছে, এখানে দেখো সিঙ্গেল বন্ড আছে, এখন কি আছে, ডাবল বন্ড। তাহলে এইটাকে আমরা সেইভাবে দেখাবো। তাহলে এইখানে কি মূলত কি আলোচনা করা হচ্ছে, যে বেঞ্জিনের গঠন কাঠামো নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে বেঞ্জিনের যে প্রকৃত গঠন কাঠামো সেইটা কি, সেইটা হচ্ছে এই যে গঠন কাঠামোটা পেলাম, এইটা হচ্ছে কি বেঞ্জিনের এখন প্রকৃত গঠন কাঠামো। এবং তাহলে এইটা কি হচ্ছে, এই দুটো গঠন কাঠামোর কি একটা মিশ্রণ রূপ, সেই কারণে এইটাকে আমরা বলে থাকি, এটাকে বলা থাকে রেজোন্যান্স হাইব্রিড। রেজোন্যান্স হাইব্রিড। এবং এইটি হচ্ছে কি বেঞ্জিনের প্রকৃত গঠন কাঠামো। এখন আমরা জানি যে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বনের মধ্যে যে সিঙ্গেল বন্ড তার একটি বন্ধন দৈর্ঘ্য আছে, আবার কার্বন কার্বন ডাবল বন্ড তার মধ্যে কি একটা বন্ধন দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট মান আছে। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মানটা হয়ে থাকে 1.54 অ্যাংস্ট্রম, এবং কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে বন্ধন দৈর্ঘ্যের মানটা হয়ে থাকে 1.34 অ্যাংস্ট্রম। কিন্তু আমরা বেঞ্জিনের ক্ষেত্রে যেটা দেখতে পাই, যে কার্বন কার্বনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্যের মান যেটা পাওয়া গেছে এক্সপেরিমেন্টালি, সেটা কত পাওয়া যায়, সেটা পাওয়া যায় 1.39 অ্যাংস্ট্রম। তার মানে এই যে দৈর্ঘ্যের মানটা, এইটা কি, এটা সিঙ্গেল বন্ডের চেয়ে কি কম, কিন্তু ডাবল বন্ডের চেয়ে কি বেশি। তার মানে কি নির্দেশ করছে না, বেঞ্জিনের ক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে যে
কার্বন পরমাণুগুলো রয়েছে তাদের মধ্যে যে বন্ধনটা রয়েছে সেই বন্ধনটা পুরোপুরি না ডাবল বন্ড না পুরোপুরি না সিঙ্গেল বন্ড, অর্থাৎ কি একটা ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের কি একটা মাঝামাঝি অবস্থা। সেই কারণে এখন তাহলে এই যে আমরা বেঞ্জিনের প্রকৃত গঠন কাঠামো পেলাম সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এইটাও কিন্তু বেঞ্জিনের কোনো আলাদা করে যৌগ নয় বা এইটাও কিন্তু আলাদা করে যৌগ নয়, অর্থাৎ এই দুটো যৌগ আলাদা করে নেই, অর্থাৎ এই দুটো যৌগকেই সমতুল্য, যেহেতু বন্ধনগুলো সবই এক সেই কারণে এই যৌগ আর এই যৌগের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ কি বেঞ্জিনের ক্ষেত্রে এইরকম দুটোই পৃথক দ্বি প্রতিস্থাপিত আমরা অর্থ আইসোমার পেয়ে থাকি না, অর্থাৎ কি যৌগ দুটো কি একটাই যৌগ কি করছে নির্দেশ করে। এবার আমরা এই বেঞ্জিনের গঠন সম্পর্কিত আমরা কি পড়বো, এবার আমরা আণবিক কক্ষক তত্ত্ব পড়বো এবং এটা খুব ইজিলি আমরা মলিকুলার অরবিটাল থিওরি পড়ে এসেছি রাসায়নিক বন্ধনে। তো সেখান থেকে আমরা সংকরায়ন আমরা পড়ে এসেছি, যে সংকরায়নের মাধ্যমে কি করা যায় অনেক কিছু গঠন কাঠামোকে আমরা দেখা দিতে পারি। তো বেঞ্জিনের ক্ষেত্রেও এইরকম, যেহেতু আমরা বেঞ্জিনের গঠন কাঠামোকে সাধারণত আমরা এরকমভাবে দেখিয়ে থাকি যদিও, কিন্তু এইটা কিন্তু কি বেঞ্জিনের আমরা কী পেলাম না, প্রকৃত গঠন কাঠামো আমরা পেলাম না। এখন যদি আমরা এইরকমভাবে আমরা বেঞ্জিনের যদি গঠন কাঠামোটাকে একটু আণবিক কক্ষক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা দিতে চাই আমরা, তাহলে কী দেখতে পাবো না, বেঞ্জিনের ক্ষেত্রে যে কার্বন পরমাণুগুলো রয়েছে সেই কার্বন পরমাণুগুলোর যদি আমরা সংকরায়ন বের করতে চাই, তো কার্বনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p2, তাই তো এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে শেষ কক্ষটা যদি আমরা দেখাই, এখন এই যে ইলেকট্রন বিন্যাসটি রয়েছে সেটা কি হয় না, যখন রাসায়নিক বিক্রিয়া করার এক্সাইটেড অবস্থায় কি হয় না, ইলেকট্রনের এরকমভাবে একটা কক্ষ থেকে কি হয়, এটা 2s এবং এটা কি 2p, যেহেতু এনার্জির পার্থক্য খুবই কম তাহলে 2s থেকে একটা ইলেকট্রন কি হয় খুব সহজে 2p কক্ষকে এদিকে প্রবেশ করতে পারে এবং তার ফলে কি হয় এইরকমভাবে অযুগ্ম ইলেকট্রন কক্ষগুলো সৃষ্টি হয়। এবার এদের মধ্যে কি ঘটে, এদের মধ্যে হাইব্রিডাইজেশন ঘটে বা সংকরায়ন ঘটে এবং যার ফলে কি হয় না, এরকমভাবে সংকরায়ন ঘটার ফলে আমরা sp2 sp3 এগুলো পেয়েছিলাম। এখন বেঞ্জিনের ক্ষেত্রে যে কার্বন পরমাণুগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে সংকরায়নটা পাওয়া যাবে সেটা কি, সেটা হচ্ছে sp2, অর্থাৎ s এর একটা অরবিটাল এবং p এর কি দুটো অরবিটাল sp2, এবং বাকি যেটা পড়ে রয়েছে এটা কি, এটা হচ্ছে pz অরবিটাল, যেটা কি হয়েছে সংকরায়নে অংশগ্রহণ করেনি। এবং আমরা জানি যে এই যে তিনটে আমরা অরবিটাল পেলাম, অর্থাৎ sp2 অরবিটাল পেলাম, সংকরায়ন কক্ষগুলো পেলাম, এরা কি করে, এরা সিগমা বন্ধনে অংশগ্রহণ করে। এবং বাকি যেটা রয়েছে অর্থাৎ পিজেড যে অরবিটালটি রয়েছে তাহলে সেটা কি হবে না, সেটি পাই বন্ধনে কি করবে, পাই বন্ধনে অংশগ্রহণ করবে। এখন আমরা যদি আমরা এর অরবিটাল গঠন কাঠামোটাকে দেখাই বেঞ্জিনের ক্ষেত্রে, তাহলে এরকমভাবে কার্বন 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 এরকমভাবে কী দেখাতে পারি, আমরা গঠন কাঠামোটাকে আমরা দেখাতে পারি, তাই তো। তাহলে এরকমভাবে sp2 অরবিটালগুলোকে আমরা দেখালাম। এই হচ্ছে বেঞ্জিনের আমরা কি ধরো অরবিটাল গঠন দেখালাম। তো এইখানে দেখো একটা কার্বনের sp2 অরবিটাল, এই একটা sp2 অরবিটাল আর এই একটা sp2 অরবিটাল, এবং আরেকটি যে sp2 অরবিটাল রয়েছে, অর্থাৎ তিনটে যেহেতু sp2 অরবিটাল হবে, তো এই একটা sp2 অরবিটাল রয়েছে যেটা কি হবে হাইড্রোজেনের সঙ্গে কি করবে, সিগমা বন্ড তৈরি করবে। তাহলে প্রত্যেকটা কার্বনের এরকম কি থাকবে, আরেকটি sp2 অরবিটাল থাকবে যেটা কি হবে হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড তৈরি করবে।
তো এইভাবে সবগুলো কি পাওয়া যায়, সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড সবগুলো দেখো কার্বন কার্বন পরমাণুর মধ্যে সিগমা বন্ড পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে কার্বন হাইড্রোজেনের মধ্যে কি পাওয়া গেছে, সিগমা বন্ড। এবং যে পাই বন্ধনটা রয়েছে সেই পাই বন্ধনটাকে কিন্তু এইখানে দেখানো হয়নি, এই পরবর্তীকালে আমরা আরও অন্য ছবিগুলো যখন দেখবো সেখানে আমরা পাই বন্ধনটা দেখাবো। তাহলে এইভাবে কি হয় যে বেঞ্জিনের যে গঠন কাঠামোটা সেটা কি হয়, কার্বন কার্বনের মধ্যে এইভাবে বন্ধনগুলো তৈরি হয়ে থাকে। এবং এইখানে যদি আমরা কার্বন কার্বন কার্বনের মধ্যে যদি আমরা অ্যাঙ্গেলটা দেখি, অর্থাৎ কোণের মানটা দেখি, আমরা কোণের মান কত হয়ে থাকে, যেহেতু সংকরায়ন sp2 কার্বন পরমাণুগুলোর, সেই কারণে অ্যাঙ্গেলের মান হয়ে থাকে 120 ডিগ্রি করে। এবং যদি আমরা এই ক্ষেত্রে যদি এইচ অর্থাৎ হাইড্রোজেন কার্বন কার্বনের মধ্যে যদি আমরা অ্যাঙ্গেলটা দেখি, সেখানেও কত হয়, সেখানেও বন্ধন কোণের মান কত হবে, 120 ডিগ্রি। এবং যে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য, তাহলে এই যে বন্ধন দৈর্ঘ্যের মানটা কত পাওয়া যায়, এটা পাওয়া যায় 1.39 অ্যাংস্ট্রম, মানে যেটা না ডাবল বন্ডের মান নির্দেশ করছে না সিঙ্গেল বন্ডের মান নির্দেশ করছে, যেটা মাঝে মাঝে অবস্থা কী করে নির্দেশ করে। তাহলে এইভাবে কি দেখলাম, কেবলমাত্র আমরা সিগমা বন্ধনের যে গঠন কাঠামোটা বেঞ্জিনের মধ্যে সেটা আমরা দেখলাম। এবার এই যে বেঞ্জিন অণুর মধ্যে যে কার্বন পরমাণুগুলো রয়েছে, এই কার্বন পরমাণুগুলোর মধ্যে যে আরেকটি অরবিটাল রয়েছে সেটা কি, সেটা হচ্ছে কি পিজেড অরবিটাল, এটা কি করেনি, সংকরায়নে অংশগ্রহণ করেনি। এখন এই যে পিজেড অরবিটাল রয়েছে, এই পিজেড অরবিটাল তাহলে এবার আমরা কি দেখাচ্ছি, কেবলমাত্র পিজেড অরবিটালটাকে দেখাচ্ছি এখানে আলাদা করে। এখন এই যে পিজেড অরবিটালগুলো রয়েছে যেগুলো সংকরায়নে অংশগ্রহণ করেনি, তাহলে এই পিজেড অরবিটালগুলো কী হবে, এদের মধ্যে পাশাপাশি অভিলেপনের মাধ্যমে কী হবে, পাই বন্ধন তৈরি হবে। এখন এই যে কার্বনটা রয়েছে, ধরো এই কার্বনের পিজেড অরবিটাল এবং এই কার্বনের পিজেড অরবিটাল, এই দুটোর মধ্যে কী হতে পারে, সিগমা পাই বন্ধন হতে পারে, বা এই কার্বনের সঙ্গে এই কার্বনের কী হতে পারে, পাই বন্ধন হতে পারে। অর্থাৎ কোনো নির্দিষ্ট কার্বন পরমাণুর মধ্যে, দুটি কার্বন পরমাণুর মধ্যে যে পাই বন্ধনটা তৈরি হবে এমন কোনো কথা নেই, যে কোনো দুটি পরপর কার্বন পরমাণুর মধ্যে কী হতে পারে, পাই বন্ধন হতে পারে। অর্থাৎ কি বললাম, যে এই কার্বনের মধ্যে কি পাই বন্ধন হতে পারে, বা এই কার্বনের সাথে এই কার্বন পরমাণুর কী হতে পারে, পাই বন্ধন হতে পারে। তাহলে কোনো নির্দিষ্ট করে কেবলমাত্র দুটি নির্দিষ্ট পরমাণুর মধ্যে কোনো একটা জায়গায় পাই বন্ধন তৈরি হবে এমনভাবে নির্দিষ্ট করে বলা যায় না। অর্থাৎ যে কোনো কার্বন পরমাণুর সাথে পার্শ্ববর্তী যে কোনো কার্বন পরমাণুর কী হতে পারে, পাই বন্ধন তৈরি হতে পারে, বা পিজের যে অভিলেপন সেটা তৈরি হতে পারে। তাহলে যদি আমরা দুটোকেই দেখাই, অর্থাৎ আমরা ধরো এইটাকে দেখালাম, এই দুটোর মধ্যে কি হতে পারে, পাই বন্ধন হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে কি হবে, পাই বন্ধন হবে, আর এই দুটোর মধ্যে কি হবে, পাই বন্ধন হবে। এখন যদি আমরা উল্টোটা দেখাই, অর্থাৎ ধরো এখন এই দুটোর মধ্যে কি তৈরি হলো, ধরো এই দুটোর মধ্যে হতে পারে, সেটাও সম্ভব, এই দুটোর মধ্যেও হতে পারে, আবার এই দুটোর মধ্যেও হতে পারে। তাহলে কি না, এইভাবে কোনো নির্দিষ্ট করে বলা যায় না, এটাও হতে পারে এটাও হতে পারে। অর্থাৎ যদি আমরা এই গঠনটাকে দেখে থাকি, তাহলে এইটা কোন গঠনটা, এইটা হচ্ছে বেঞ্জিনের এই গঠনটা। আর যদি আমরা এই গঠনটাকে দেখে থাকি, তাহলে এটা হচ্ছে এই গঠনটা। এবং যেহেতু কি এটাও সম্ভব, এদের মধ্যে কোনো আলাদা করে কিছু নেই, তাহলে দুটোই গঠন আকৃতি কি সম্ভব। এবং এরকম কি দুটো আমরা কি রেজোনেটিং স্ট্রাকচারও আমরা পেয়ে থাকি বেঞ্জিনের ক্ষেত্রে, এবং এই দুটোকে মিশালে আমরা কি পাই, তার সংকর রূপটা আমরা পেয়ে থাকি। তাহলে এইভাবে আমরা কি দেখবো, তার যদি সংকর রূপটাকে আমরা অরবিটাল গঠন আকারে দেখাই,
তাহলে এই দুটোর মধ্যে পাই বন্ধন কি যে কোনোটার মধ্যে যে কোনো সঙ্গে হতে পারে। তাহলে আমরা কি করব, আমরা সবগুলোর মধ্যে এরকমভাবে দেখাবো, করে নির্দিষ্ট করে দুটো কার্বন পরমাণুর মধ্যে আমরা আলাদা করে দেখাবো না। তাহলে এই যে আমরা গঠন এই পেলাম, এই রকম রেজোন্যান্স একটা হাইব্রিড গঠন কাঠামো আমরা পেলাম। তাহলে এই যে গঠন কাঠামোতে আমরা কি দেখতে পেলাম, যে এইখানে যে 2p যে কক্ষগুলো রয়েছে সেগুলো কি করে না, যে কোনো দুটো কার্বন পরমাণুর সাথে কী হতে পারে, পাই বন্ধন হতে পারে। এবং এই যে পাই বন্ধনগুলো রয়েছে, পাই বন্ধনগুলো কী হতে পারে, ডিলোকালাইজেশন ঘটতে পারে, অর্থাৎ এইরকমভাবে তারা বিচরণ করতে পারে। এবং যার ফলে কি হয় না, কোনো কার্বন কার্বনের মধ্যে আমরা না সিঙ্গেল বন্ড চরিত্র পেয়ে থাকি, না আমরা কি ডাবল বন্ড চরিত্র আমরা পেয়ে থাকি। অর্থাৎ এক কথা কি, পাই বন্ধনগুলো পুরো বলের মধ্যে কি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং এইভাবে কি হয় না, বেঞ্জিনের মধ্যে এক ধরনের মানে বেঞ্জিনের যে বলয় রয়েছে তার উপরে এবং তার কি নিচে এক ধরনের কি হয়, পাই ইলেকট্রন মেঘের একটা কি বলয় সৃষ্টি করে। তাহলে যেইটাকে আমরা বলে থাকি কি অ্যারোমেটিক সেক্সটেট নামে সেটাকে কি হয়, পরিচিত হয়েছে। তো এই যে পাই ইলেকট্রন মেঘ যে বলয়টা সৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে না, এটা যদি বেঞ্জিন হয় তাহলে এই বেঞ্জিন গঠন কাঠামো কী রয়েছে, উপরে পাই ইলেকট্রন মেঘটা রয়েছে, আর বেঞ্জিন গঠন কাঠামোর ঠিক তলায় কী রয়েছে, পাই ইলেকট্রনের গঠন মেঘটা কী হয়েছে রয়েছে। তাহলে এই যে কি বললাম, যে বলয়ের উপরে এবং নিচে এই যে পাই ইলেকট্রন মেঘের যে বলয় সৃষ্টি রয়েছে, যেটাকে কী বলা হয় থাকে, অ্যারোমেটিক সেক্সটেট নামে পরিচিত। তো এই যে অ্যারোমেটিক সেক্সটেট এই ঘটনাটা দেখা যায়, এবং যার জন্য কি হয়, এই উপস্থিতি বা অ্যারোমেটিক সেক্সটেট উপস্থিতির জন্য কি হয়, যে বেঞ্জিন রয়েছে সেই বেঞ্জিনটা অনেকটা কি হয়, স্থিতিশীল যৌগরূপে সেটা কি করে বিরাজ করে। অর্থাৎ কি তার স্থিতিশীলতা কি হয়, অনেক বেশি হয়ে থাকে। তো এই হচ্ছে বেঞ্জিনের গঠন কাঠামো সম্পর্কিত কি যাবতীয় আলোচনা। এবং আমরা আজকে মূলত কি দেখলাম, যে আধুনিক যে ধারণা বা আধুনিক যে মতবাদ, সেইটা আমরা দেখলাম বেঞ্জিন গঠন কাঠামোর সম্পর্কে। তো আজকে এর পর্যন্ত, এরপরে নেক্সট কিছু বেঞ্জিনের আমরা বিক্রিয়া নিয়ে মূলত এরপর আলোচনা করব। তাহলে এই অধ্যায়টি কী হবে, আমাদের শেষ হয়ে যাবে।